রমজান ঘিরে বাড়তি মাছের বাজার, ঊর্ধ্বমুখী কাঁচামরিচ, লেবু, শসা, বেগুন সহ সব ধরনের সবজির দাম। সরবরাহ কমার অজুহাত ব্যবসায়ীদের। নির্বাচনে মধ্যপন্থা অবলম্বন ও রাজনৈতিক আবেগকে কাজে লাগিয়ে চট্টগ্রামে ভূমিধস জয় বিএনপির, বলছেন বিশ্লেষকরা। উদ্বোধনের ৩ বছরেও চালু হয়নি ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ট্রমা সেন্টার। খোয়া গেছে ১২ কোটি টাকার যন্ত্রপাতির সরঞ্জাম। মৌমাছির উন্নত জাত তৈরি করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। সফল হলে দ্বিগুণ হবে মধু ও শস্যের উৎপাদন। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। রমজানের আগেই ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন নিত্যপণ্য ও সবজির দাম বেড়েছে সবখানে। নিত্যপণ্যের দাম বাড়ার ব্যাপারে এ বিষয়ে জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ, আর বরিশালের পোর্ট বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। শুরুতে চলে যাই সিলেটে। শুভ, নিত্যপণ্যের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। দেখুন জ্যোতিকা, একটা বছর পরে কিন্তু পবিত্র মাহে রমজান আর মাত্র দুদিন পরেই শুরু হচ্ছে, কিন্তু বাজারে অস্থিরতা কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা যেমনটি দেখেছিলাম গত মাসে বা গত সপ্তাহে যে জিনিসপত্রগুলোর চিত্র দেখেছি, কিন্তু এই সপ্তাহে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু হু হু করে বাড়ছে। আমি যদি কয়েকটি পণ্যের কথা বলতে চাই, সেক্ষেত্রে চালের কথা বলতে হয়। চাল, ডাল, তেল, পেঁয়াজে প্রত্যেকটি পণ্যে কিন্তু অস্থিরতা বিরাজমান রয়েছে। প্রথমে আমি একটু চালের খোঁজখবর দিতে চাই আপনাকে। চাল কিন্তু এই সপ্তাহে, বিশেষ করে আজকের দিনে, চিনিগুড়া চাল প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে এবং প্যাকেট প্রতি কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়ে গেছে। আগে যেখানে চিনিগুড়া চাল প্রতি কেজি 110 টাকা করে খুচরা বাজারে বিক্রি করা হতো, সেই চালটি কিন্তু 140 টাকায় বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 30 টাকা করে বেড়েছে। এবং বস্তা প্রতি তারা বলছেন যে আসলে 25 কেজির বস্তায় 5 থেকে 700 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এর পাশাপাশি যদি পেঁয়াজের কথা বলতে হয়, এলসি পেঁয়াজ আজকের বাজারে 110 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অর্থাৎ যেটি 80 টাকায় বিক্রি করা হতো গত সপ্তাহে, এটি কিন্তু এক লাফে 30 টাকা বেড়ে গেছে এবং 110 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি বলি রসুনের দামের কথা, রসুনের দামও কিন্তু অনেক বেশি বেড়েছে। 180 টাকায় আজকে বাজারে বিক্রি করা হচ্ছে, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি 160 টাকায় বিক্রি হতে। এর পাশাপাশি আরেকটি পণ্য যেটি ছাড়া আসলে অচল সব কিছু, সেটি হচ্ছে ভোজ্য তেল বা সয়াবিন তেল। সেই ভোজ্য তেলের কিন্তু আকাল বা নিদান আমরা দেখতে পাচ্ছি রমজানকে ঘিরে। এবং এখানকার যারা খুচরো বিক্রেতা তারা বলছেন যে আসলে এখানে এই ভোজ্য তেল নিয়ে কৃত্রিম সংকট তারা আড়তে দেখতে পাচ্ছেন বা পাইকারদের কাছে দেখতে পাচ্ছেন। এবং বেশ কিছু দোকান আমরা ঘুরেছি, খুব কম সংখ্যক তেলে কিন্তু পাওয়া যাচ্ছে। কোনো কোনো দোকানে বা ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে তাদের কাছে কোনো প্রকার ভোজ্য তেল নেই। এবং দামও কিন্তু আমরা দেখেছিলাম যে 195 টাকায় বিক্রি করা হচ্ছিল, কিন্তু কোনো বাজারে আজকের দিনে কিন্তু 200 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি আমি বলি ডালের কথা, ডালের দামও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এবং ছোলা, যেটি আসলে নিত্য প্রয়োজনীয় পণ্য এই রমজানের জন্য বিশেষ করে, সেটির দামও কিন্তু কেজি প্রতি বেড়েছে। পাশাপাশি কাঁচা সবজির কথা যদি বলি, সেটির দামও কিন্তু হু হু করে বাড়ছে, 5 থেকে 15 টাকা, কোনো জায়গায় 20 টাকা পর্যন্ত বাড়ছে। আসলে প্রত্যেকটি পণ্যে এরকম দাম বৃদ্ধি পাওয়ায় আসলে এখানকার ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা আসলে অনেকটাই ক্ষুব্ধ এবং তারা বলছেন বাজার মনিটরিংয়ের বিকল্প নেই। এই মুহূর্তে নতুন সরকারের কাছে তাদের দাবি বাজার মনিটরিং যেন করা হয়। তো এই ছিল আমার কাছে বাজারের খোঁজখবর নিয়ে সর্বশেষ তথ্য। এবার চলে যাবো একটু বরিশালের বাজার পরিস্থিতির খবর জানতে। অমিত, এই যে নিত্যপণ্য বা বিভিন্ন সবজির দাম বেড়েছে, এই নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি, বিক্রেতারাই বা কি বলছেন, জানাবেন। জ্যোতিকে একটু জানিয়ে রাখি, রমজানকে ঘিরে বাজারে কিন্তু বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া অবস্থায় রয়েছে এবং আজকে আমরা বাজারে দেখেছি ক্রেতা সমাগম বেশ ভালো রয়েছে। তবে সবারই অভিযোগ যে প্রতি বছরই দেখা যাচ্ছে রমজান ঈদকে ঘিরে বরিশালের বাজারগুলোতে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, সেরকমভাবে এবছরও
কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, এতে কেনাকাটা করতে কিছুটা হিমশিম খাচ্ছে তারা বলছেন যে জরুরি অবস্থায় বাজার মনিটরিংয়ের মাধ্যমে যে নিত্য পণ্যগুলো রয়েছে সেগুলো যদি নিয়ন্ত্রণে আনা যায় দামগুলো, তাহলে তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। একটু জানিয়ে রাখি যে ছোলা বুট যেটি গত বছরের থেকে কিংবা গত 2 সপ্তাহের তুলনায় দেখা যায় 2-3 টাকা বেড়েছে, এই সপ্তাহে 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খোলা সয়াবিন তেল যেটি রোজার সময় খুব বেশি জরুরি, সেই তেলটি কিন্তু 190 থেকে 95 টাকায় গত সপ্তাহে বিক্রি হলো, এই সপ্তাহে বিক্রি হচ্ছে প্রায় 205 টাকা কেজি দরে। আখের গুড় 115 টাকায় বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 100 টাকা 120 টাকা কেজি দরে। চিনি 95 টাকায় বিক্রি হলেও সেটি এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ 50 টাকায় বিক্রি হয়েছে 2 দিন আগেও, সেটি এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রসুনের কথা যদি বলি, 160 টাকায় বিক্রি হলেও 160 টাকায় বিক্রি হলো, এখন কিন্তু সেটি 180 টাকায় বিক্রি হচ্ছে। এবং বেশিরভাগ যে নিত্য পণ্যগুলো রয়েছে সেগুলোর দামই আমরা দেখছি যে আসলে বেড়েছে, এবং বাজারে রমজানের বাজার যে যারা করছেন তারা আসলে কিছুটা বিপাকেই পড়ছেন। বিক্রেতারা বলছেন যে চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ায় কিন্তু যে পরিমাণ সরবরাহ থাকার কথা সেগুলো কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে, এই কারণেই আসলে দামটি বাড়ছে। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন জরুরি অবস্থায় যদি বাজার মনিটরিংয়ের মাধ্যমে দামটি নিয়ন্ত্রণ করা যায় তাহলে তাদের জন্য কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। তো বরিশাল থেকে বাজার দরের এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা। বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। রমজানকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ফেনীতে মাছের দাম বাড়ার পাশাপাশি মেহেরপুরে চড়া সবজির বাজার। মেহেরপুরে কয়েক সপ্তাহ ধরেই করা সবজির বাজার। কাঁচামরিচ 150 টাকা, বেগুন 70 টাকা সহ প্রায় সব সবজির দামই ঊর্ধ্বমুখী। এতে বাড়তি খরচের চাপ পড়ছে সাধারণ ক্রেতাদের ওপর। এদিকে ফেনীতে চড়া সব ধরনের মাছের বাজার। 1 থেকে 1.5 কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়, কাতলা 420 থেকে 450 টাকায়, মৃগেল ও কার্প জাতীয় মাছের দামও 300 টাকার নিচে নেই। তেলাপিয়া ও পাঙ্গাস 220 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের বাজারেও একই চিত্র। বাইলা, পোমা, লইটা ও টুনা বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকায়। আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকায়। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 30 থেকে 50 টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। রমজান আসতেছে, কেজিতে 10-20 টাকা বাড়ছে, আবার এর ভিতরে আবার কমিয়ে যাইতে পারে, আবার বাইশতেও পারে, কিন্তু কাঁচামালের গ্যারান্টি না। ইলেকশনের আগে কিন্তু সস্তা ছিল, অনেক নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ইলেকশনের পরে সব জিনিসের দাম বাড়ে গেছে। নির্বাচনের কারণে গাড়ি চলাচল করতে পারে নাই, যাতায়াত করতে পারে নাই, এই কারণে মাছের রেট এবং শাকসবজি বা অন্যান্য পণ্যের দাম একটু বেশি। মৌলভীবাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। ফার্মের মুরগির দাম প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বেড়েছে সোনালী ও ককের দামও। পশ্চিম বাজার থেকে যুক্ত হয়েছেন MA হামিদ। হামিদ, কেন মুরগির দাম বাড়ছে এবং ক্রেতাদের প্রতিক্রিয়া কি, আমাদের বিস্তারিত জানাবেন। মৌলভীবাজারে গত কয়েকদিন থেকেই কিন্তু বিভিন্ন ধরনের পোলট্রি মুরগি সহ যে কক বা অন্যান্য সোনালী মুরগি রয়েছে সেগুলোর দাম বাড়তির দিকে। প্রতি বছরই কিন্তু রমজান আসলেই এই মুহূর্তে এই সময়টাতে কিন্তু মুরগির দাম বাড়তির দিকে থাকে। কিন্তু আমি কথা বলেছিলাম পোলট্রি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সেলিম আহমদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 4 মাসে তাদের প্রায় 20 থেকে 30 হাজার মোরগ মারা যাওয়ার কারণে তাদের 15 থেকে 20 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এছাড়া ফিডের দাম বেড়ে গিয়েছে। যে ফিড আগে তারা বস্তা 2200 টাকা কিনতেন, এখন সেটা 3300 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এছাড়াও সবচেয়ে বেশি যে সমস্যাটি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে মুরগির বাচ্চার দাম বেড়ে গিয়েছে। আগে যেখানে প্রতি পিস বাচ্চা 50 থেকে 55 টাকায় বিক্রি হতো, এখন সেটা বেড়ে গিয়ে 82 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। এতে করে এই প্রভাবটা বাজারে পড়ার কারণেই কিন্তু মুরগির দাম বেড়ে যাওয়ার পিছনের কারণ হিসেবে তারা বলছেন। আমি অনেক ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে রমজানের আগ মুহূর্তেই কিন্তু বিভিন্ন ধরনের পোলট্রি বা অন্যান্য যে মুরগ রয়েছে সেগুলোর দাম বেড়ে যায় 20 থেকে 30 টাকা। আজকে বাজার ঘুরে আমি দেখেছি যে পোলট্রি মুরগির দাম আগে যেখানে 1 সপ্তাহ বা 15 দিন আগে যেখানে 140 টাকা ছিল, এখন সেটা বেড়ে গিয়ে 180 বা 90 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে সোনালী মুরগি যেখানে আগে 250 বা 60 টাকায়
কেজিতে বিক্রি হতো, এখন সেটা বেড়ে গিয়ে 320 বা 30 টাকা, কোথাও কোথাও 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কক মুরগ যেটা রয়েছে সেটাও কিন্তু বাড়তির দিকে, আজকের বাজারে 320 থেকে 330 টাকায় বিক্রি হচ্ছে, আগে যেখানে সেটা 270 বা 80 টাকায় বিক্রি হতো। এছাড়াও লেয়ার যে মুরগি রয়েছে সেটাও কিন্তু দাম বাড়তির দিকে, যে আগে যেখানে 550 থেকে 600 টাকা বিক্রি হতো, এখন সেটা বেড়ে গিয়ে 650 টাকা বিক্রি হচ্ছে। সার্বিকভাবে বলা যায় মৌলভীবাজারে প্রত্যেকটি মোরগের দামই কিন্তু বাড়তির দিকে। যারা স্থানীয় যে মোরগগুলো রয়েছে দেশি মোরগ, সেগুলোর দামও বাড়তির দিকে। সব মিলিয়ে বলা যায় যে রমজান পর্যন্ত এই দাম অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে পোল্ট্রি বা অন্যান্য মোরগ নিয়ে সবশেষ। মৌলভীবাজার থেকে মুরগি বাজারের খবর জানাচ্ছিলেন এম এ হামিদ। রমজান উপলক্ষে টাঙ্গাইলের আড়তগুলোতে বাড়ছে খেজুর সহ বিভিন্ন ফলের চাহিদা। এসব আড়ত থেকে জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। তবে মান ভেদে বেড়েছে ফলের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে এলেঙ্গা আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, সরবরাহ কেমন দেখছেন সেখানে? বিভিন্ন আড়ত থেকে সরবরাহ হচ্ছে, তাহলে দাম কেন বাড়ছে সেখানে আমাদের জানাবেন। প্রায় 50টির মতো আড়ত রয়েছে, যে সমস্ত ব্যবসায়ীরা বলছেন যে এই আড়তের তাদের যে একটা চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী খেজুর সহ অন্যান্য ফল তারা পাচ্ছেন না, যে কারণে তারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত দামের চেয়ে দাম অন্যান্য বছরের তুলনায় যে পরিমাণ দাম বাড়ে খেজুর বা অন্যান্য ফলের, সেই তুলনায় দাম খুব একটা বাড়েনি। তারা জানিয়েছেন যে এবছর চাহিদা বাড়লেও প্রতি কেজি খেজুর সহ অন্যান্য ফলে 20 থেকে 50-60 টাকা পর্যন্ত বেড়েছে। আর এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই আড়তের ফল দিয়ে সিরাজগঞ্জ, শেরপুর, জামালপুর সহ আশেপাশের জেলায় সরবরাহ করা হয়। এছাড়াও টাঙ্গাইল শহর সহ আশেপাশের যে 12টি উপজেলা রয়েছে, সেই 12টি উপজেলার যে সমস্ত হাট বাজার থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলোতে কিন্তু এই ফলগুলো সরবরাহ করা হয়ে থাকে। ব্যবসায়ীরা বলছেন যে কয়েকদিন পরে রমজান শুরু হবে, সেই রমজানের মধ্যে তাদের চাহিদা রয়েছে। তারা বলছেন যে তারা চট্টগ্রাম সহ বিভিন্ন পোর্ট এরিয়া থেকে তারা এই ফলগুলো সরবরাহ করে থাকেন। তবে তারাও বলছেন যে চাহিদা রয়েছে তাদের, তারা সেই চাহিদাও মেটাতে পারছেন না। তারা জানিয়েছেন যে প্রতি কেজি খেজুর কার্টুন, 5 কেজির কার্টুন, সেটা বিক্রি হচ্ছে 2200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6000 টাকা আকার ও মান ভেদে। আর এছাড়াও আমরা দেখেছি যে আঙ্গুর বিক্রি হচ্ছে 4200 থেকে 4500 টাকা দরে। এছাড়াও কমলা বিক্রি হচ্ছে আকার ও মান ভেদে প্রতি কার্টুন তারা বলছেন যে 3200 থেকে শুরু করে 3600 টাকায়। এছাড়াও ডালিম বিক্রি হচ্ছে 8,500 থেকে 9,000 টাকার মধ্যে। তবে এই আড়তগুলোতে দাম তেমন না বাড়লেও যারা খুচরা বিক্রি করে থাকে বিভিন্ন হাট বাজার ও তারা কিন্তু কয়েক গুণ বেশি বাড়িয়ে নিচ্ছে, এমনটি অভিযোগ করেছে প্রান্তিক পর্যায়ের যারা সাধারণ ক্রেতা রয়েছেন। তারা বলছেন যে রোজাকে কেন্দ্র করে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের তারা হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন যে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে যদি প্রতিনিয়ত মনিটরিং করা হয় তাহলে যে দাম আছে সেটি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তো জুথিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইলে বেড়েছে ফলের দাম, সে খবর জানাচ্ছিলেন কাউসার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনের 14টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। তবে অন্যান্য নির্বাচনের তুলনায় এবার জামায়াতের মোট ভোট ও আসন বাড়লেও বিএনপির চেয়ে প্রায় 10 লাখ ভোট কম পেয়েছে দলটি। চন্দনায় এসে কর্নেল অলির দুর্গে বিএনপির জয় কিংবা বোয়ালখালীতে এনসিপি প্রার্থীর জামানত হারানো চট্টগ্রামের বিএনপির রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে জানান দিয়েছে। বিএনপির মধ্যপন্থা অবলম্বন ও রাজনৈতিক নানা আবেগ বিএনপির বিজয় অন্যতম ভূমিকা রেখেছে বলে মত বিশ্লেষকদের। ফয়সাল করিমের প্রতিবেদন। সহিংসতার সংঘাতের পুরনো ছক ভেঙে এবার চট্টগ্রামে দেখা গেছে ভিন্ন এক নির্বাচনী আমেজ। ভোটারদের শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর নির্বাচন উৎসব বদলে দিয়েছে চট্টগ্রামের রাজনীতির মাঠ, যেখানে 16 আসনের 14টিতে প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বিএনপি নিশ্চিত করেছে তাদের ভূমিধস বিজয়। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে 16 আসনে বিএনপি পেয়েছে 18,96,620 ভোট, আর 14টি আসনে প্রার্থী দিয়ে জামাত পেয়েছে 9,31,577 ভোট। বিএনপি জয়ী হওয়া আসনগুলোতে গড়ে ভোটের ব্যবধান ছিল 65,000-এরও বেশি। তবে সার্বিক বিচারে 2008 সালের নির্বাচনের তুলনায় অন্তত 6 লাখ ভোট বেড়েছে জামাতের, আর জয় পাওয়া আসন বেড়েছে একটি। নির্বাচনে এবার সবচেয়ে বড় অঘটন চট্টগ্রাম 14 আসনে।
এ আসনে বিএনপি জোটের প্রার্থী জসিমউদ্দিনের কাছে 1026 ভোটে হেরেছে জামাত সমর্থিত এলডিপি প্রার্থী কর্নেল অলির ছেলে ওমর ফারুক। কর্নেল অলির ব্যক্তিগত প্রভাব আর জামাতের ভোট ব্যাংক মিলেও বিএনপিকে পরাস্ত করতে না পারা রাজনৈতিক বিবেচনায় বেশ বিস্ময়কর। তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সবাইকে সাথে নিয়ে মিলেমিশে চট্টগ্রাম 14 চন্দনাইশ আংশিক সাতকানি আসনের সার্বিক উন্নয়ন কাজ করব। আমাদেরকে বলেছেন জিয়াউর রহমানের মতো মানুষ পৃথিবীতে নাই, খালেদা জিয়ার মতো আপসীন নেত্রী এই ওয়ার্ল্ডে নেই। এই সমস্ত শিক্ষা দিয়ে আপনি 50 বছরের মাথায় বলতেছেন জামাত ইসলামের মতো দল হয় না। চন্দনাইশে যখন বিস্ময়কর জয়, তখন চট্টগ্রাম 8 আসনে এনসিপি প্রার্থী জুবাইরুল আরিফের শোচনীয় পরাজয়ও ভোটের মাঠের টক অব দ্য টাউন। এনসিপির এই প্রার্থী মাত্র 3300 ভোট পেয়ে হারিয়েছেন তার জামানত। স্থানীয়রা বলছেন, জুলাই আন্দোলনের এই নেতা মাঠ পর্যায়ে ততটা সক্রিয় ও পরিচিত নন। যারা ভোটার এরা তেমন জুবাইর আরিফ ভাইকে চিনেও না, পরিচিতও না। এমনটা না যে উনি সার্জিস আলম, উনি আল নাহিদ বা হাসনাত, এনসিপির এরকম কোনো ফিগার না। বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্র পরিচালনা নিয়ে জামাতের দোদুল্যমান বক্তব্য আর বিএনপির মধ্যপন্থা অবলম্বন চট্টগ্রামের ভোটের হিসেবে ভূমিকা রেখেছে। এছাড়া বিএনপির রাজনৈতিক ইতিহাস, খালেদা জিয়ার প্রয়াণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন তাদের জয়ের পেছনের আবেগ হয়ে কাজ করেছে। বিএনপির কোনো অল্টারনেটিভ এখন দল এরকম নাই, কারণ জামাত এই পর্যায়ে আসতে পারে নাই, যেহেতু তারা অনেক চেষ্টা করছে ধর্মকে একবার এদিকে নিয়ে, একবার এটা নিয়ে, একবার বলে ধর্মভিত্তিক হবে না, একবার বলে শরীরভিত্তিক হবে না, আবার বলে এটা বহু চেষ্টা করছে, কিন্তু এটার অল্টারনেটিভ হিসেবে আমার দৃষ্টিতে ইমেজ করতে পারেনি, যার কারণে একচেটিয়া ভোট বিএনপির দিকেই চলে গেছে। অনেক ভোটারের মতে দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় না থাকা ও অপরিচিত প্রার্থী দেয়া 11 দলীয় জোটের পরাজয়ের অন্যতম কারণ। বিপরীতে বিএনপির অনেক পরিচিত মুখ ও নতুনদের পারিবারিক রাজনৈতিক খ্যাতি ভোট টানতে বড় ভূমিকা রেখেছে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। রোজা শুরুর আগে ঈদের বেচাকেনা জমজমাট চট্টগ্রামের থান কাপড় ও তৈরি পোশাকের পাইকারি মার্কেট টেরিবাজার। বন্দরনগরীর বাসিন্দা ছাড়াও এখানকার 110টি ছোট বড় মার্কেটে প্রতিদিন ছুটে আসছেন সারা দেশের ক্রেতা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, ব্যস্ততা কেমন দেখছেন এবং জানতে চাই কোন ধরনের কাপড়ের চাহিদা এবার সবচেয়ে বেশি? নিত্য নতুন ফ্যাশন আর বাহারি ডিজাইনের জন্য ক্রেতারা প্রথমেই কিন্তু ছুটে আসেন চট্টগ্রামের 100 বছরের ঐতিহ্যবাহী মার্কেট হচ্ছে টেরিবাজার। সেই টেরিবাজারে কিন্তু এবারও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি, যেহেতু থান কাপড়, একই সাথে পাইকারি দোকান এবং আমদানি পোশাক সব মিলিয়ে এখানে রমজানের 1 মাস আগে থেকেই বেচা বিক্রি শুরু হয়। এবারও সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। নারীদের বিভিন্ন ধরনের পোশাকের পাশাপাশি পুরুষের পাঞ্জাবি, শার্ট এবং থান কাপড়ের মূলত এই বাজারটি বেশ বিখ্যাত। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারীদের পোশাকের মধ্যে 3 পিস 250 টাকা থেকে শুরু করে 10,000, 15,000 টাকার পোশাকও মিলছে এবং ক্রেতারা আগে ভাগেই আসলে পোশাক কিনে নিচ্ছেন, কারণ পোশাকগুলো কেনার পরে আবার সেলাইয়ের কাজ থাকে, যার কারণে 1 মাস 2 মাস আগে থেকেই এখানে বেচা বিক্রি শুরু হয়। আপনি যেমনটি বলছিলেন যে এই বাজারে কিন্তু 110টি মার্কেট রয়েছে, যেখানে ছোট বড় মিলে প্রায় 3,000 দোকান রয়েছে। একজন দোকানি 20 লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকার উপরে কিন্তু শুধু এই রমজানের ঈদকে কেন্দ্র করে বিনিয়োগ করেছে এবং তারা প্রত্যাশা করছেন এবছরও এই রমজানের ঈদকে কেন্দ্র করে 1,500 কোটি টাকার উপরেই এই বাজারে বেচা বিক্রি হবে। সেই লক্ষ্য নিয়ে মূলত তারা বিনিয়োগ করেছেন এবং বেচা বিক্রি বেশ জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি নারীরা বিভিন্ন ধরনের পোশাক, বিশেষ করে 3 পিস থেকে শুরু করে লেহেঙ্গা, এই ধরনের পোশাকগুলোর দিকে বেশি ঝুঁকছেন। আর বিদেশি পোশাকের মধ্যে এবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতো ভারত এবং পাকিস্তানের যে পোশাক, সেগুলোর কদর কিন্তু এই টেরিবাজারে রয়েছে। শুধু চট্টগ্রামের বাসিন্দা নয়, আশপাশের উপজেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পোশাক সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। যেহেতু
থান কাপড় এবং সেলাইয়ের একটি বিষয় থাকে, সেই বিষয়টি মাথায় রেখে মূলত এখানে বেচা বিক্রি শুরু হয়েছে। আপনাকে বলে রাখি যে এই টেরি বাজারে ঐতিহ্যবাহী বাজার হলেও এখানে ব্যবসার ধরনেও এক ধরনের পরিবর্তন এসেছে। আমরা দেখেছি ছোট বড় দোকানের পাশাপাশি এখানে বড় বড় বেশ কিছু মেগা শপ গড়ে উঠেছে, যেখানে একই ছাদের নিচে মিলছে পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের অলংকার, একই সাথে কসমেটিক্স এবং জুতা। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে রোজার শুরুর আগে আগে এখানে বেচা বিক্রি জমে উঠেছে এবং বিক্রেতারা যারা আছেন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি হবে এমনটি আশা করছে। জ্যোতিকা। বসন্তের শুরুতে রাজশাহীর আম বাগানগুলোতে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য কৃষকরা এ সময় আম গাছের যত্ন নিচ্ছেন যাতে আমের মুকুল নষ্ট না হয়। আরও জানাতে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে মারুফ হাসান। মারুফ, কেমন ফলন আশা করছেন এবার চাষিরা এবং বাগান রক্ষায় কী ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা? জ্যোতিকা, শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতি যখন নবরূপে সাজছে ঠিক সেই সময় রাজশাহীর আম বাগানগুলোতে আমরা দেখতে পাচ্ছি আমের মুকুলের যে মৌ ঘ্রাণ, সেই ঘ্রাণ কিন্তু আমাদের নাকে আসছে। পাশাপাশি তাকে ঘিরে, আমের মুকুলকে ঘিরে এখানে রাজশাহী অঞ্চলের যেসব জায়গাগুলোতে মূলত আমের চাষ করা হয় সেই চাষিরা, আম চাষিরা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন। কারণ এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আম চাষের আম পরিপক্ক হওয়ার আগে এবং গুটি হওয়ার যে মুহূর্তটা, সেই জন্য প্রথমত তাদের আমের মুকুলের যে পরিচর্যা সেটি কিন্তু করতে হয়। প্রথমেই তারা তাদের যে আম বাগানগুলোতে আছে সেগুলোতে আমের যে গুটি আসার আগেই আমের মুকুলগুলো যখন আসছে, পাশাপাশি তখন তারা ছত্রাক নাশক এবং বালাইনাশক যেসব স্প্রে আছে সেগুলো কিন্তু করছেন। পাশাপাশি আমের গাছের গোড়ায় কিন্তু তারা মাটির যে গোলাকার করে তারা কিন্তু বিভিন্ন ধরনের জৈব সার সেগুলো কিন্তু দিচ্ছেন। পাশাপাশি তারা একটি বিষয় মাথায় রাখছেন, যেহেতু এবছর আবহাওয়া একদমই তাদের অনুকূলে এবং আমের যে মুকুল আসার যে সময়, সেই সময়ে কিন্তু কোনো ধরনের কুয়াশা না থাকার কারণে যেহেতু পর্যাপ্ত পরিমাণ রোদ আছে, যার কারণে তারা মনে করছেন এবছর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা তাদের যে ব্যস্ত সময় গাছে গাছে তাদের যে স্প্রে এবং গাছের গোড়ালিতে বিভিন্ন ধরনের জৈব সার দেয়া এবং বাগানের আশেপাশে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই আমরা ফল গবেষণার যিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি বলছেন যে এবছর যেহেতু আবহাওয়া একদমই অনুকূল আছে, সেক্ষেত্রে রোদের তীব্রতাও কিন্তু আছে। যেহেতু ফলের, বিশেষ করে আমের মুকুলের ক্ষেত্রে রোদের তাপমাত্রাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। যদি রোদ না থাকে সেক্ষেত্রে মুকুল কিন্তু কম পরিমাণে গাছে আসে, যার কারণে যেহেতু এবার তাপমাত্রাও ভালো আছে, তিনি বলছেন যে এই সব কিছু মিলিয়ে এবছরে অন্যান্য বছরের তুলনায় আমের যে ফলন সেটি কিন্তু বাড়তে পারে। সেই ক্ষেত্রে তিনি কৃষকদের বাড়তি কিছু পরামর্শও দিচ্ছেন, যাতে তারা এই সময়গুলোতে গাছের যে যত্ন নেওয়া সেটি যাতে ঠিকঠাকভাবে করেন এবং অপ্রয়োজনীয় কোনো ধরনের কীটনাশক, বালাইনাশক যারা তারা স্প্রে না করেন সেটি কিন্তু বলছেন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছরে প্রায় 16,603 হেক্টর জমিতে আমের চাষের লক্ষ্যমাত্রা আম চাষ করা হচ্ছে এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,46,000 মেট্রিক টন। এই ছিল রাজশাহী থেকে আমের যে মুকুলের সবশেষ তথ্য। জ্যোতিকা। রাজশাহী থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন জনপদে। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসার জন্য নির্মাণ করা হয় একটি ট্রমা সেন্টার। তবে উদ্বোধনের 3 বছর পেরিয়ে গেলেও আজও চালু করা সম্ভব হয়নি এই সেন্টারটি। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রটি এখন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। চুরি হয়ে গেছে ভেতরের সব মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জাম। বিস্তারিত কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে ছবি তুলেছেন সজীব খান। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের দত্তপাড়ায় দাঁড়িয়ে আছে চকচকে পরিচ্ছন্ন 3 তলা একটি ভবন। বাইরে থেকে দেখলে মনে হবে একটি সচল ও আধুনিক চিকিৎসা কেন্দ্র, তবে বাস্তবতা ভিন্ন। 3 বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। 2022 সালের নভেম্বরে এর উদ্বোধন হলেও আজ পর্যন্ত চালু হয়নি। ফলে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিতরা বঞ্চিত হচ্ছেন তাৎক্ষণিক চিকিৎসা সুবিধা থেকে। এটা সেবা হলে সব ধরনের, ঢাকা যেরকম ট্রমা সেন্টারে যে ধরনের সেবা পাইতো এখানে সেম সেবাটা হইতো।
এই পরিত্যক্তভাবে পড়ে না থাকলে কোনো কিছু হইতো না, তাই অসামাজিক কোনো কাজকাম হইতো না, বা কেউ নেশা করতো না। চালু হইলে আমাদের মানুষের জন্য উপকারী হইতো। এদিকে নিরাপত্তা কর্মী না থাকায় ট্রমা সেন্টারের ভেতরে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি, স্যানিটারি সামগ্রী সহ মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। ট্রমা সেন্টারটি চালু না হওয়ায় দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানালেন হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা। এই প্রতিষ্ঠানটা যে রক্ষণাবেক্ষণ করবে এরকম কোনো লোক এখানে নিয়োগ দেওয়া হয় নাই। ভিতরে জেনারেটরের যেই আসবাবপত্রগুলো ছিল এগুলো নিয়ে গেছে, ইলেকট্রিক যে তারগুলো ছিল এই তারগুলো রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে। নিকটবর্তী কোনো ভালো মানের হসপিটাল থাকে, নিঃসন্দেহে ভিকটিম বা আহত ব্যক্তি আরও উন্নত এবং ভালো সেবা পাবে। যদি ট্রমা সেন্টার চালু হয় এবং সেখানে ভালো উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে ভিকটিম বা আহত ব্যক্তিরা আরও উন্নত মানের সেবা পাবে। প্রায় 11 কোটি 96 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ট্রমা সেন্টারটিতে 2 জন আবাসিক চিকিৎসা কর্মকর্তা সহ মোট 34 জন জনবল থাকার কথা। তবে মন্ত্রণালয়ের চাহিদাপত্র পাঠিয়েও পর্যাপ্ত জনবল না পাওয়ার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। স্বাস্থ্যসেবা যাতে নিশ্চিত হতে পারে তার জন্য কিন্তু ট্রমা সেন্টার, তবে ট্রমা সেন্টারে জনবলের অভাব রয়েছে। তবে আপনারাও জানেন যে এই জনবলের জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়েছি এবং ওইটা ইতিপূর্বে যে জনবল নাই, তারপরে ওইখানে যে হেলথ কমপ্লেক্স ইএসএম মহোদয় আছে তাদেরকে আমরা অবগত করছি যে সেটুকু পারে চেষ্টা করবে যেটা রক্ষণাবেক্ষণ করার জন্য। সব প্রস্তুতি থাকলেও জনবল আর ব্যবস্থাপনার অভাবে 3 বছর ধরে বন্ধ পড়ে আছে এই ট্রমা সেন্টার। প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকিতে থাকা হাজারো মানুষের জীবন রক্ষায় এটি দ্রুত চালু করা এখন সময়ের দাবি। দায়িত্বশীলদের কার্যকর উদ্যোগই পারে এই পরিত্যক্ত ভবনকে আবার মানুষের আশার কেন্দ্রে পরিণত করতে। কাজী মনিরুজ্জামান, এখন মাদারীপুর। মানিকগঞ্জে 2 মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকট চলছে। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের পাশাপাশি জেলা সদরের ফার্মেসিগুলোতেও নেই এই ভ্যাকসিন। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, ভ্যাকসিনের এই সংকট কেন এবং এর প্রতিকারে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? জ্যোতিকা, আমি এখন রয়েছি মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আপনাকে বলে রাখি যে গত 16 ডিসেম্বর মানে আগের বছরের 16 ডিসেম্বর থেকে কিন্তু আজ 16 ফেব্রুয়ারি এই 2 মাস ধরে কিন্তু জলাতঙ্ক রোগের যে র্যাবিস ভ্যাকসিন সেটা কিন্তু সংকটে রয়েছে। অর্থাৎ এখানে প্রতিদিনই এই হাসপাতালে গড়ে কিন্তু 150 থেকে 200 জন এই টিকা মানে ভ্যাকসিনটা নিতে আসে। সেক্ষেত্রে অধিকাংশ মানুষই কিন্তু সরকারিভাবে যে সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু তারা বাইরের থেকে কিনতে হচ্ছে। প্রথম দিকে বাইরের যে ফার্মেসি সেগুলোতে কিনতে পাওয়া গেলেও কিন্তু এখন যে অবস্থা দেখা গিয়েছে যে বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা আরেকটি মেডিকেল কলেজ রয়েছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু একই রকম অবস্থা। অর্থাৎ সরকারিভাবে যে ভ্যাকসিনগুলো দেওয়া হতো সেগুলো সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু বাড়তি চাপ পড়েছিল যে বাইরের যে ফার্মেসিগুলো সেগুলোতে। প্রথম কয়েক মাসে তারা চাহিদার 50 ভাগ দিতে পারলেও এখন কিন্তু সেটা নেমে এসেছে 5 থেকে 10 ভাগে। অর্থাৎ যারা ফার্মেসি ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু বলছে যে এখানে ভ্যাকসিনের তাদের যে কোম্পানি থেকে যেগুলো কিনতে হয় সেগুলো কিন্তু সরবরাহ সংকট রয়েছে। আর আমি কথা বলেছি যেসব প্রতিষ্ঠান এখানে ভ্যাকসিন বিভিন্ন যে ফার্মেসিগুলোতে দেয় তারা জানিয়েছে যে মূলত দেশেই কিন্তু এই যে ভ্যাকসিনের যে কাঁচামাল সেটা কিন্তু বিদেশ থেকে আমদানি বন্ধ থাকার কারণে কিন্তু আসলে মূলত তারা যে চাহিদা মতো যে ভ্যাকসিন সেটা কিন্তু যে মার্কেটে তারা দিতে পারছে না। অপরদিকে আমি কথা বলেছি এখানকার যারা রোগী তারা কিন্তু দেখা গিয়েছে যে আসছেন বাহির থেকে কোনোভাবে ম্যানেজ করে একটি ভাইল দিয়ে কিন্তু 3 জন ব্যক্তিকে সেই জলাতঙ্কের টিকা দেওয়া যায়। অর্থাৎ একজন মানুষ উপর যে 520 টাকা দাম ম্যানেজ করে তারা নিয়ে আসছে। খুব অল্প সংখ্যক যারাও আসছে তারাও 3 জন ম্যানেজ করে এই এক ডোজ কিন্তু ভ্যাকসিন দিয়ে যাচ্ছে। অপরদিকে কথা বলেছি এই হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে, তিনি আমাদেরকে একটা সাহস স্বীকারোক্তি দিয়েছেন যে তারা যখনই সরবরাহ সংকট বন্ধ ছিল তখনই তারা যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সেখানে তারা লিখিতভাবে জানিয়েছে কবে নাগাদ এই সরবরাহ সংকট কাটবে বা সরকারিভাবে আসবে সেটা এখন পর্যন্ত তারা জানেন না। তো
তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। মানিকগঞ্জে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংকট, সে খবর জানাচ্ছিলেন আসাদুজ্জামান। ছোট্ট পতঙ্গ মৌমাছি ফুল ফসলের পরাগায়নে এই ক্ষুদ্র জীবের ভূমিকা সবচেয়ে বেশি। তবে মৌমাছির বংশবিস্তার কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পরাগায়ন, প্রকৃতিতে বেড়েছে বিরূপ প্রভাব, কমছে মধু ও শস্যের উৎপাদন। এই অবস্থায় ক্রস ব্রিডিং করে মৌমাছির উন্নত জাত সৃষ্টিতে কাজ শুরু করেছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। বিস্তারিত মাজদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। ফুল শস্যে পরাগায়নের ক্ষেত্রে মৌমাছির ভূমিকা অসামান্য। কর্মী মৌমাছির জন্মহার স্বল্পতায় দিন দিন কমছে মৌমাছির সংখ্যা, এতে মধুসহ ফলদ উৎপাদনে পড়ছে বিরূপ প্রভাব। এ অবস্থায় জলবায়ু সহনশীল রানী মৌমাছি প্রজনন কেন্দ্র স্থাপনের মাধ্যমে দ্বিগুণ পরিমাণ মধু উৎপাদন এবং শস্যের ফলন বাড়াতে কাজ করছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। রানী যদি ভালো হয়, তার সন্তান ভালো হবে, দীর্ঘমেয়াদী হবে, দীর্ঘদিন বাঁচবে, বেশি মৌমাছি হবে, ফার্মাররা লাভবান হবে। মৌ চাষের কারণে কৃষকরা এখানে মধু সংগ্রহ করতে পারে। এই ওভারঅল দেখা যায় আমাদের তারাসহ পুরো চলন বিলে ৯,০০০ মনের উপরে আমরা মধু সংগ্রহ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের এই চলন বিলের এখানে প্রায় কোটি টাকার একটা বাণিজ্য হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় ও রানী মৌমাছি প্রজনন বৃদ্ধির উপর সরকারি সহযোগিতা দরকার বলে মনে করেন মধু চাষী ও বিপণন সংশ্লিষ্টরা। যে হারে কীটনাশক দিচ্ছে ফুলে, এটাকে প্রতিরোধ করতে হলে একমাত্র কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের সহযোগিতা করতে হবে। সরকারের কাছে একটু আবেদন করতেছি যে মধুটা বাইরে যদি যায় আমাদের মধু, তাহলে হয়তো আমরা আরো একটু স্বাবলম্বী হতে পারবো আর কি। বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের রানী প্রযোজন কেন্দ্র এবং আমাদের কৃষকের মাঝখানে রানী ব্রিডিং সেন্টার করে যদি কিছু দেয়, তাহলে আমরা মৌচাষীরা খুবই উপকৃত হব। গবেষকরা বলছেন ইনব্রিডিংয়ের কারণে রানী মৌমাছির আয়ুষ্কাল কমে যাচ্ছে, কর্মক্ষমতা হারাচ্ছে কর্মী মৌমাছিও। এ অবস্থায় ক্রস ব্রিডিং করে মৌমাছির উন্নত জাত সৃষ্টিতে কাজ করছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। ইনব্রিডিংয়ের কারণে আমাদের যে কি বলে রানী মৌমাছি যেটা আছে তার আয়ুষ্কাল কমে যাওয়া, তারপরে উপযুক্ত কি বলে ব্রণ প্রডিউস না হয়, এই সমস্ত কারণে মৌমাছির মানে যে কাঙ্ক্ষিত উৎপাদন সেটা কৃষকরা পাচ্ছিল না। সেই সমস্যা সমাধানের কারণেই মূলত আমাদের এই ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। বিশ্ব খাদ্য সংস্থার তথ্য মতে বিশ্বের প্রায় ৭৫% শস্য কোনো না কোনোভাবে প্রাণীজ পরাগায়নের উপর নির্ভরশীল। মাজেদুর রহমান, এখন বগুড়া। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরো একবার। রমজান ঘিরে বাড়তি মাছের বাজার, ঊর্ধ্বমুখী কাঁচামরিচ, লেবু, শসা, বেগুন সহ সব ধরনের সবজির দাম, সরবরাহ কমার অজুহাত ব্যবসায়ীদের। নির্বাচনে মধ্যপন্থা অবলম্বন ও রাজনৈতিক আবেগকে কাজে লাগিয়ে চট্টগ্রামে ভূমিধস জয় বিএনপি, বলছেন বিশ্লেষকরা। উদ্বোধনের ৩ বছরেও চালু হয়নি ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে ট্রমা সেন্টার, খোয়া গেছে ১২ কোটি টাকার যন্ত্রপাতি সরঞ্জাম। মৌমাছির উন্নত জাত তৈরি করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি, সফল হলে দ্বিগুণ হবে মধু ও শস্যের উৎপাদন। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।